নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবে, কোনো শক্তি নেই বিশ্বের যে ভারত এখানে এখন আর নির্বাচন চায় না। আজিমুল বারী হেলাল বললেন এখন আর ভারতের দালাল বিএনপিকে বলা যাবে না। উনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন পরাজিত শক্তি নির্বাচন চায় না, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিজেদের মধ্যে দ্বন্দ্ব। কোনটাকে প্রাধান্য দেবেন আপনি, বা আপনার মতো ব্যাখ্যা কি? ধন্যবাদ। আমার একজন অতি ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে টকশোর মাধ্যমে হেলাল ভাই, আর আপনি প্রতি আমার শুভেচ্ছা, সম্মান এবং আপনার এই 21 টিভির দর্শক শ্রোতা সবাইকে। আমি ব্যক্তিগতভাবে কোনো রাষ্ট্রকে ইনভলভ করতে চাই না আমার দেশ বাদে। বিকজ ভারত কি করলো, আমেরিকা কি করলো, পাকিস্তান কি করলো, আমরা কিন্তু এগুলো শুনি। এখন ইউনূস সরকার পাকিস্তানের পুনর্বাসন করতে চাচ্ছে, তাহলে অতীত যে সরকার ছিল তারা কার ছত্রছায়ায় ছিল? আমরা যদি বারবার বিদেশ টানি তাহলে প্রত্যেকেই কেউ না কেউর সাথে কারো ছত্রছায়ায়। এই আলোচনাগুলোর ঊর্ধ্বে আমি থাকতে চাই। এই কারণে আমি যদি আমার ভালোটা না বুঝি, ঠিক আছে, আরেকজন বুঝবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, বাংলাদেশে গত 53 বছর যাবত আমি যদি ভালোভাবে দেখে আসি, আর তারপরেও যদি এরশাদ সাহেবের পরের থেকে দেখে আসি, সরকার এবং বিরোধী দল যে সৌহার্দ্যপূর্ণ আমি দেখি নাই। এটার কারণ হচ্ছে কি জানেন? উনি সরকার, আমি বিরোধী দল। আপনি তৃতীয় ব্যক্তি এসে কইলেন তুমি এই কাপটা আমারে দাও, চাইলেন সরকারের কাছে, সরকার বলল জনগণের কাছে, মানে বিরোধী দলের বলো, বিরোধী দল আমার কাছে আসা বললাম যে না ভাই, রাষ্ট্রের স্বার্থে দিব না। তাহলে এই দুই পক্ষ যদি না দেই তাহলে টোটাল জনগণের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে সরকার এবং বিরোধী দল মিলে, এই স্ট্রং জায়গাটা আমরা থাকতে পারতাম, তাহলে এই বিদেশের নামগুলো আসতো না। আমরা এটা পারি নাই বলে বারবার এই নামটা আসে। এখন আপনি আসেন, ওনার একটা কথা দিয়ে বলি, বিএনপি 7ই আগস্ট নির্বাচন চেয়েছিল, এটা আমি জানি, ইসের মধ্যে পল্টনে জনসমাবেশ করে। ইউনূস সরকার ওত নিল 8ই আগস্ট। তাহলে ওনারা কার কাছে চাইলেন নির্বাচন? নাম্বার ওয়ান। সেখান থেকে আমি তাকে শূন্যে ফেলে দিচ্ছি না। আমার বন্ধু ওয়াকারুজ্জামান সাহেব, আমাদের সেনাপতি, বলছিলেন 5 তারিখে আমি আপনাদের দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে না, প্রতিটা হত্যার বিচার হবে এবং সমস্ত ফৌজদারি অপরাধের বিচার হবে, তাই না? তার মানে কি, ইউনূস সাহেব যে ওটা নিলেন, তার আগের যে 4 দিন, এই 4 দিনের দায়িত্বে ছিলেন সেনাপ্রধান, এবং তাদের এই বক্তব্যের মাধ্যমে ওইটা স্বীকৃতি মিলছে, যেহেতু ওনারা নির্বাচন চেয়েছে। এবং সংবিধানের যে অবস্থা, তাতে ওটা জাস্টিফাইড ছিল টু সাম এক্সটেন্ট, যে সংসদ ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। এইটা আমাদের বর্তমান সংবিধান বলতে যেটা বুঝায় ওনরা বা সবাই, সেটা আমি, আমার দ্বিমত আছে, সেই আলোচনায় যাচ্ছি না। তাইলে এই সেনাপতি যে 4 দিনের সরকার ছিলেন, এই জায়গাটা জুলাই ঘোষণাপত্রে ঢুকতে হবে সরকারের ধারাবাহিকতা রক্ষা করার জন্যে। রাষ্ট্রের নিয়মে হইল একটা মুহূর্ত আপনি সংবিধান ছাড়া থাকতে পারবেন না, একটা মুহূর্ত সরকার ছাড়া থাকতে পারবেন না। ওই 4 দিনের সরকার তিনি ছিলেন। এইবার একটা কথা বলি আপনাকে, এই যে আমাদের প্রেস সেক্রেটারি বললেন পৃথিবীর কোনো শক্তি নাই যে নির্বাচনটা ঠেকায়। একটা কথা বলি আপনাকে, নোবডি নোজ দ্য নেক্সট মোমেন্ট অফ হিজ লাইফ, যে হোয়াট ইজ কামিং ফর হিম ফ্রম দ্য অলমাইটি। আপনি কিন্তু জানেন না পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে। এত বড় চ্যালেঞ্জ, এটাকে আমি ঔদ্ধত্যপূর্ণ আচরণ মনে হয়। সিম্পল বলবে আমরা ইলেকশন ঘোষণা করেছি, আপনি পরবর্তী মুহূর্তে জানেন না, ইভেন আপনার পিছনে কি আছে আপনি জানেন না। কথার কথা বলছি। আরেকটা কথা মনে পড়ে আমার, মকিম গাজী ডাকাইতের নাম বোধহয় আপনারা শুনছেন, দক্ষিণাঞ্চলের। আমি লাকিলি একদিন কোর্টে ছিলাম, উনি কোর্টে বলছেন মকিম গাজীরে কেউ নাই, কোনো জেলখানা নাই আটকে রাখে, তার আগে সে 2বার পালাই গেছে জেলখানার থেকে। কিন্তু ওই দিন যখন বলল, তখন আমার মনে হয়েছিল সে আর পালাইতে পারবে না, সে পালাইতে পারে নাই। এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো আমার কাছে কোনো সেন্সেবল চ্যালেঞ্জ মনে হয় না। 1, 2, অ্যাডভান্স গাড়ি ক্রয়, এটাকে বলা হয় কি জানেন, মানে ইলেকশনটা এত ভালোবাসতেছে যে কারা কোন মন্ত্রীরা গাড়িতে উঠবে সেই গাড়িগুলো আগে কিনে ফেলতেছে, অনেক টাকা। আমি টাকার ম্যাটারটা খুব ইমেটেরিয়াল, এত বড় একটা রাষ্ট্রের গাড়ি একটু কিনুক, কিন্তু
আপনি এই যে মোর ক্যাথলিক দেন পোপ হয়ে যাওয়াটা আর কি, যে আপনি কোথায় কয় কন্যার লগে দেখা নাই বিয়ে শুক্রবার, আপনি কোথায় ইলেকশন হবে কবে আপনি গাড়ি কিনে ফেলতেছেন। 3 নম্বর আসেন, আপনি কতগুলো বলেন পতিত শক্তি বা কারা নির্বাচন বানচাল চায়, এই শঙ্কাও আছে। আমি এটা মোটামুটি বলতে পারবো কারা বানচাল চায়। জি, বলেন। এটার কারণ হচ্ছে আপনি নুরুর উপরে টর্চারটা দেখেন, ইট গিভস এ মেসেজ। সেটা কি? জাতীয় পার্টির অফিসের সামনে তারা গেছে, তারা জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চাইছে। এটা কিন্তু রাজনৈতিক কার্যক্রমের মধ্যে পড়ে, মানে রাজনৈতিক প্রোগ্রামে পড়ে। বিএনপি যেমন আগে যখন মিছিল করতো ওই স্বৈরাচার সরকারের সময়, ওনরা যেদিন মিছিল মিটিং দিত ওই দিনই শান্তির সমাবেশ করতো আওয়ামী লীগ, করতো না? তারপর আমরা ধরে নিচ্ছি এটা রাজনৈতিক প্রোগ্রাম। জি, কিন্তু ওই প্রোগ্রামকে কেন্দ্র কইরা নুরুর উপরে যে টর্চারটা হইছে সেটা স্বাভাবিক না। কেন? কেন মানে আপনি ওই রকম একটা পরিস্থিতিতে যেটা ঘটছে তাতে নুরুকে আপনি কথার কথা তুইলা নিয়ে কাস্টডিতে রাখতে পারতেন 2 দিন, অথবা দূরে নিয়েছেন, কিন্তু বেদম প্রহারের প্রয়োজন। এটা রাজনৈতিক প্রোগ্রাম, আমরা কিন্তু রাজনৈতিক দলের স্বীকৃতি দেই। জি, টার্গেটটা কি সেটাই বলছি। সেই টার্গেটটা বলছি, টার্গেটটা হইল এই যে বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলেন সেটাকে যারা মানতেছে না তারা সিম্বলিক বুঝাই দিল নুরুর উপরে টর্চার মানে হচ্ছে এই বিপ্লব বা অভ্যুত্থান বিরোধী যারা, তারা এটাকে মেসেজ দিছে। কারণ জাতীয় পার্টি বাংলাদেশে কোশ্চিনকালেও এরশাদ সাহেবের পরে ইম্পর্টেন্ট ছিল না, এবং বিগত 16 বছর তারা টানা ওই সরকারের বিরুদ্ধে বিরোধী দলে থেকে নামকাও আসতে থেকে একটা স্বীকৃতি দিছে যে তুমি সরকার, আমরা বিরোধী দল, যেটা এরশাদ সাহেব বানাইছিল আসম আব্দুর রবরে গৃহপালিত বিরোধী দল। জি, তো সে হঠাৎ করে এত ইম্পর্টেন্ট হয়ে গেল বাংলাদেশের রাজনীতিতে, ইটস এ কোশ্চেন মার্ক। কারা ইম্পর্টেন্ট করলো? দ্যাট ইজ দ্য থিং। নুরুকে যারা পিটিয়েছে তারা ইম্পর্টেন্ট করলো, অর্থাৎ একটা বার্তা দিল জাতির কাছে, জাতীয় পার্টি একা নয়। তারা তো দৃশ্যমান যারা পিটিয়েছে। সেটাই তো বলছি, এখন সেটাই তো আমি বলছি যে তারা বিপ্লবের বিরুদ্ধে শক্তি বলে আমি মনে করি, কারণ জাতীয় পার্টির মাধ্যমে পতিত সরকারের জন্য একটা উইন্ডো ওপেন করা হয়েছে, এবং সেই উইন্ডোটা চলমান থাকলে দরজাটাও খুলে দিবে। তা না হলে আপনি আমাকে বলেন হঠাৎ করে জাতীয় পার্টি এত ইম্পর্টেন্ট আমরা বিগত 15 বছরও দেখি নাই, কেন হইল? ইটস এ মেসেজ, আই এম টেলিং ইউ। এবং আপনি দেখবেন যে সময়ের ব্যবধানে নির্বাচনটা যদি বানচাল হয় জাতীয় পার্টিও মিছিল করতে পারে, কারণ জাতীয় পার্টি কিছু বক্তব্য আমরা পাচ্ছি যাতে গন্ধ পাওয়া যায়। ইতিমধ্যে তারা পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলেছে অলরেডি, এবং এটাও তারা বলছে আমরা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই। এই যে 2টা বয়ান, এই 2টা বয়ানের মানে হচ্ছে নির্বাচন বানচাল করার পক্ষের শক্তি এনরাও কেন সেটাও বলছি। তার মাধ্যমে যদি কেউ পুনর্বাসিত হয়, কোনো শক্তি পুনর্বাসিত হতে চায়, তারা যদি নির্বাচন বানচাল করে কিন্তু ইউনূস সাহেব যদি চলে যায় তাহলে তাদের পারপাস সার্ভ। কারণ আমার কাছে মনে হয় তাদের কাছে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো নির্বাচন হোক বা না হোক ইউনূস সাহেবের। তাহলে আমরা এটা শুনবো। একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাই, তাহলে কি প্রেস সচিবের কথা বাতকা বাত মনে হয়? নিশ্চয়ই পিছন থেকে প্রেশারের কারণেই বলছেন পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। আমরা শুনবো সেটা। দর্শক, এই বিষয়ে আমরা আরো শুনবো, তার আগে ফ্যাক্ট চেকে একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম। প্রসঙ্গ ছিল পুনর্বাসন। কাদের পুনর্বাসন? এটা অনেক প্রশ্নই রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে একটু মিছিল দেখে নিই, যেটি বাংলাদেশে মূলত যার কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ, সেটি নিয়ে আজকে প্রধান উপদেষ্টার দপ্তরেও কথা হয়েছে, প্রেস সেক্রেটারিও কথা বলেছেন যে তাদের তৎপরতা বেড়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নজর দিতে হবে। এই হচ্ছে ঢাকা শহরের মিছিলগুলো, যদি আমরা দেখে নিই একটু। আজকে দুপুরে অর্থাৎ 2টার দিকেও কিন্তু সংসদ ভবন এলাকায় এ ধরনের মিছিল হয়েছে। আজিজুল বারী হেলাল, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন, এটি কিন্তু এখন বাজারে সবচেয়ে বড় বয়ান। কিন্তু আপনারা একটি বিবৃতি দিয়েছেন, এটি আমার হাতে রয়েছে, যদি একটু দেখানো হয়, যেটা হচ্ছে জাতীয় পার্টির অফিসে হামলার ব্যাপারে আপনারা বলেছেন এটি গণতন্ত্র বিনির্মাণের প্রত্যাশা। আচ্ছা, এটি গণতন্ত্র ও
ও জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। আর আপনারা কিন্তু জাতীয় পার্টিকে আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সে প্রক্রিয়া না, আপনারা বলছেন বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ। জাতীয় পার্টির প্রতি আপনারা কি একটু সফটনেস আছে, মানে আপনাদের মধ্যেও কি একটা পুনর্বাসন প্রক্রিয়া আছে নাকি? না, প্রথম বক্তব্য হলো যে বিরোধী মতকে গত 17 বছর যে প্রক্রিয়ায় দমন করা হয়েছে, একই প্রক্রিয়া যদি এখনো অব্যাহত থাকে তাহলে কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জাতীয় পার্টি আপনার পতিত ফ্যাসিবাদের সবচেয়ে বড় দোসর ছিল, এবং জাতীয় পার্টির বিভিন্ন নেতারা যারা পার্লামেন্টে ছিল, আমাদের টকশোগুলোতে আসতো, আমি তাদের সাথে টকশোতে বসেছি, তখন মনে হতো যে এরা শেখ হাসিনার ব্রেন চাইল্ড, অর্থাৎ পতিত ফ্যাসিবাদের ব্রেন চাইল্ড। আমাদের পরে যখন তখন টর্চার করা হতো, আমাদের পরে সেটা জানি, আমরা জানতে চাচ্ছি অবস্থানটা কি। সেই জন্য বলছি যে আপনার জাতীয় পার্টিকে যদি 5ই আগস্টের পরে আপনি যেভাবে আওয়ামী লীগ এবং ইনু ভাই বা মেনন ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, জাতীয় পার্টিও সেই দোষে দুষ্ট ছিল। তখন প্রশ্নগুলো কিন্তু কেউ তোলেনি যে জাতীয় পার্টির ব্যান করা বা জাতীয় পার্টি স্বৈরাচারের দোষর হিসাবে ব্যান করা, তখন কেউ, আমরা তুলেছিলাম কিন্তু প্রশ্ন। কিন্তু আজকে যারা প্রশ্ন কেন তুলেছিল আমি সেটাই বলছি। কিন্তু আজকে যখন নির্বাচন সন্নিকটে, খুবই সন্নিকটে নির্বাচন, তখন দেখি যে এই জাতীয় পার্টির বিষয়টা সামনে আনা হচ্ছে, জাতীয় পার্টিকে ব্যান করা হবে, জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না। আমি এটার সাথে একমত যে হাসিনা যে কারণে যে দোষে দুষ্ট, ইনু ভাই মেনন ভাই যে দোষে সেটা বলেছেন, কিন্তু সমস্যা কি ব্যান করতে? সেইটা এখন কেন এই প্রশ্নগুলো তোলা হচ্ছে, এইটা একটা মতলববাজি। ওই যে আপনি বলছেন না যে আমাদের প্রেস সচিব যেটা বলছে যে কোনো শক্তি নেই বিশ্বের যে এই নির্বাচনকে ঠেকাতে পারবে, তাই না? যে এই যে বিভিন্ন রকম ন্যারেটিভ যে তোলা হচ্ছে নির্বাচনকে আপনার আনসার্টেনিটি করবার জন্য, যে হঠাৎ একটা প্রশ্ন দেখলাম যে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার নাকি গঠন করতে হবে। আপনি বুঝছেন কি ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে? আপনি ডক্টর ইউনূস সরকারকে বাদ দিয়ে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার করা কি সম্ভব? দেশের কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে? এই সমস্ত ন্যারেটিভের কারণেই কিন্তু আপনার এই জাতীয় পার্টি, এই ন্যারেটিভ কারা তৈরি করছে? এই যে আপনি দেখেন বাংলাদেশের যে পতিত ফ্যাসিবাদের শক্তি, বিভিন্নভাবে এই ন্যারেটিভগুলো কিন্তু চলে আসছে। কারা তৈরি করছে আপনি তো দেখছেন যে আপনি বলছেন অন্যান্য রাজনৈতিক যে দলগুলো, আপনি আবার বলছেন ফ্যাসিবাদের শক্তি, অন্যান্য রাজনৈতিক শক্তি তো রয়েছেই। অন্যান্য রাজনৈতিক দল যারা অভ্যুত্থানের শক্তি, তারা এখন বলছে জাতীয় পার্টি ব্যান করতে হবে, অথচ প্রথমে কিন্তু বলতে সমস্যা, তারা বললে সমস্যা কি? আপনি তাদেরকে নির্বাচন নিয়ে কোনো সংশয় তৈরি হবে না? আমি বলছি যে জাতীয় পার্টিকে যদি আপনি ব্যান করেন, আমি এটা ব্যান করার পক্ষে। এখন বলছেন যে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিনা, এটা বলছেন। দেখেন বাংলাদেশে আপনি যদি জাতীয় পার্টি যদি বাংলাদেশে এই অবস্থা হয়েছে, 2018 সালের নির্বাচনে জামাতে ইসলামকে যখন ব্যান করা হয়, তখন কিন্তু বিএনপির ঘাড়ে চড়ে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছে না? এখন যদি জাতীয় পার্টি আপনার নির্বাচনে বৈধতা অর্জন করবে কি করবে না, এটা সরকার বা আপনার নির্বাচন কমিশন করে। এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা এই গণহত্যা বা মানবতা বিরোধী বা যে সমস্ত অপরাধে জড়িত না, তারা যদি ওই নাঙ্গল মার্কার উপরে ভর করে ইলেকশন করে, তখন আপনি কিছু বলতে পারবেন না। তো এটা যৌক্তিক করতেই পারে, তাই না? আমি সেই জন্য বলছি যে আপনার এই যে এখন যে ন্যারেটিভগুলো তোলা হচ্ছে যে জাতীয় পার্টিকে ব্যান করতে হবে, তারপরে জাতীয় পার্টির অফিস ভাঙতে হবে, এগুলো 5ই আগস্টের আগে পরে করলে তখন কিন্তু এগুলো একটু আপনার অ্যাকসেপ্টেবিলিটি পাইতো। কিন্তু এখন যে প্রত্যেক দিন আপনি জাতীয় পার্টির অফিস ভাঙবেন, অন্য রাজনৈতিক অফিস হবেন, সামনে নির্বাচনটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আরেকটি কথা, এই যে রাজ্জাকি ভাই বলেছেন, রাজ্জাকি ভাই আগে একবার বলেছেন যে সেনাপ্রধান ক্ষমতায় ছিলেন 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত। আমি মনে করি রাজ্জাকি ভাই তখন কিন্তু প্রেসিডেন্ট ছিল দেশের ক্ষমতায়, প্রেসিডেন্ট তখন তাকে কিন্তু পদত্যাগ করতে হয়নি। অর্থাৎ আর সেনাপ্রধান যেটা বলেছিলেন সেটা হলো যে ব্যাকলাশটা হয়, যে ব্যাকলাশটা তিনি বলছেন যে এটা তিনি ঠেকাবেন। তিনি সব ক্ষমতা নিচ্ছেন তা না, তিনি বলছেন যে
মানে যে গন্ডগোলগুলো হচ্ছে 5ই আগস্টের পরে সেইটা মোকাবেলা করবে সেনাবাহিনী। কিন্তু বাংলাদেশের সরকার তো মানে প্রেসিডেন্ট তখন ছিল, সরকার প্রধান কি ছিল তখন তো সরকার তো অভ্যুত্থানে সরে গেল, প্রেসিডেন্ট আপনার রাষ্ট্রপ্রধান হচ্ছে না, তার মানে রাষ্ট্রে কিন্তু সংবিধানটা শূন্য হচ্ছে না, প্রেসিডেন্টও রয়ে গেছে। যখন প্রেসিডেন্ট থাকে না, পার্লামেন্ট ডিফাংক্ট হয়, তারপরে আপনার সরকার থাকে না, তখন তাকে বলা হয় সাংবিধানিক একটা শূন্যতা তৈরি হয়েছে। কিন্তু সংবিধান ছিল, সাংবিধানিক শূন্যতা তৈরি হওয়া আর সংবিধান না থাকা এক জিনিস না। এই জন্য আপনারা তো আবার ডবল সংবিধান তৈরির কথাও বলছেন। না না না, আপনি এই আজকে ডবল সংবিধান তৈরি করার কথা বলছি এই কারণে সেটা সমালোচনা করছেন। ডবল সংবিধান আমরা বলছি যে আমাদের দেশে একটা ধারাবাহিক সংবিধান রয়েছে। 72 সংবিধানটা 17 বার আপনার অ্যামেন্ডমেন্টের ফলে প্রত্যেকবার অ্যামেন্ডমেন্টে একটা নতুন সংবিধান হয়। এখন আপনার যেই সংবিধানটা রয়েছে, আপনি যদি জুলাই সনদের যে পয়েন্টগুলো 84টা পয়েন্টের মধ্যে 9টায় আমরা ঐক্যমত হইনি, আর কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছি। মানে 84টা এই চেকলিস্টকে বা দাবিকে যদি এই সংবিধানে আপনি এখন যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিতে চান বা প্রতিষ্ঠিত করতে চান, তাই নতুন আর একটা সংবিধান হয়ে গেল না? আগের সংবিধান তো রয়ে গেল। আর এখন জুলাই সনদের মাধ্যমে মানে আপনি প্রেসিডেন্ট অর্ডিন্যান্স বলে হোক, নির্বাহী আদেশে বলে হোক, যদি তার মধ্যে কিছু ইনকর্পোরেট করেন, তাহলে কি হচ্ছে? দুটো সংবিধান হয়ে যাচ্ছে। আমি সেটা বুঝলাম। আমরা একটু আসতেই চাই আবু হেনা রাজ্জাকির কাছে। আমি সংকটগুলো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। ইনওয়ার্ড সংকট, সংবিধান 2টা হবে না 1টা হবে, জুলাই সনদ হবে কি হবে না, গণভোট হবে না কি হবে, পুনর্বাসন হবে কি হবে না, পুনর্বাসিত হতে পারে একটা আশঙ্কা রয়ে গেছে জাতীয় পার্টির মাধ্যমে। আওয়ামী লীগ তারপরও অবস্থান ক্লিয়ার করছে না। আমরা কি দেখাতে পারবো জাতীয় পার্টির মুস্তাফিজার রহমানের একটি বক্তব্য আছে কি? একটু দেখাবো, তাহলে দেখান। ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ সেজন্য ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো না কেন? অবশ্যই দেবো। আবু হেনা, আপনার কাছে জানতে চাই, এখন একটি বড় ইস্যু হয়ে গেছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন, এটি দিয়ে রাজনীতিতে একটা বিভক্তি আমরা দেখতে পাচ্ছি। আপনার অবজারভেশন কি এখানে? ওনার বক্তব্যটা পরিষ্কার। উনি বলছেন যে আওয়ামী লীগে তারা ক্লিন ইমেজের আছেন, ক্লিন ইমেজে আছেন। তারা যেহেতু বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠে নামতে পারতেছে না, তাদের ইয়েটাও সাসপেন্ড করা আছে, আপনার যে প্রতীক। হ্যাঁ, সুতরাং তাদেরকে তারা জাতীয় পার্টির থেকে তারা নমিনেশন দিবে। আপনি জিনিসটা বুঝছেন? জি, ক্লিন ইমেজের যারা আছে। জি, আচ্ছা, ক্লিন ইমেজ আপনি অ্যাসার্টেন করেন কিভাবে? আপনি কিভাবে অ্যাসার্টেন করবেন? কেন বলি আমি আওয়ামী লীগের সময় টকশো করেছি, উনিও করছে। যারা আওয়ামী লীগের পক্ষে যারা আসছেন, তারা তো কেউ টকশোতে এসে বলেননি যে সরকার যে আয়নাঘরটা করছে ঠিক করেননি, বিনা বিচারে যে হত্যা করতেছেন ঠিক করেননি, কিংবা মেজর সিনহাকে যে ওসি প্রদীপ গুলি করে মেরে ফেললো ঠিক হয়নি, কেউ বলেনি, কেউ বলে নাই। এখন বলতে পারেন, টকশোতে বলতে পারে না কি, যেহেতু ওই দলটা করে। কিন্তু বলুক তো কোনো রাজনীতিবিদ, উনি এসে বলুক তো অগোচরে তার কোনো ঘনিষ্ঠ বন্ধু বলছে কি না আওয়ামী লীগের যে সেটা তো ক্লিয়ার। কিন্তু আমি বলছি যে সুতরাং আপনি পুনর্বাসন, সুতরাং আপনি ক্লিন ইমেজের লোক নেওয়ার পূর্ব শর্তই হলো, সেটা বলছি, পূর্ব শর্তই হলো রায় হতে হবে। রায়তে যারা দোষী সাব্যস্ত হবে, দণ্ডপ্রাপ্ত হবেন, তারা বাদে বাকিগুলো ক্লিন ইমেজের। আমার বক্তব্যটা হলো ওইখানে। উনি যে এখন ক্লিন ইমেজ খুঁজতেছেন, আনটিল অ্যান্ড আনলেস জাজমেন্ট ইজ পাস, যতক্ষণ একটা জাজমেন্ট না। আমার প্রশ্নটা সেখানে না, আমার প্রশ্নটা হচ্ছে সেখানে যে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে, তারা আবার আপনি বলছিলেন একটু আগে তাদেরকে ব্যাক করছে রাষ্ট্রেরই একটি অংশ, কিন্তু সেটাই বলছি। এবং তারা আবার বলছে ক্লিন ইমেজের আওয়ামী লীগকে নেবে। আবার এখানে বিএনপির একটি অবস্থান, সেটি যায় না অন্য দুটো রাজনৈতিক দলের সাথে। তাহলে কি জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোট, এটা নিয়ে কি আরেকটি ঘোলাটে পরিস্থিতি না? তাদের প্ল্যানটা হলো নির্বাচনটাকে বাতিল করার। কেন করবে, কিভাবে করবে, আমি আপনাকে সেটা বলছি। জি, এক নম্বর হলো ক্লিন ইমেজের কথা আসছে। ক্লিন ইমেজ জাস্টিফাইড করতে হলে জাজমেন্ট লাগবে, জাজমেন্টে যারা দণ্ডপ্রাপ্ত হবে পানিশমেন্ট, বাকিরা ক্লিন ইমেজের। এক কথায় মোটা দাগে বললাম। এইবার আসেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ মাঠে আসতেছে, যেহেতু অলরেডি ওনার কথায় তাই বোঝা যায়। জি, সেক্ষেত্রে কি হবে? জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নির্বাচন যায় না কেন? প্রশ্ন। বিএনপির বিজয় নিশ্চিত, কথাটা বুঝেন। আজকে যদি নির্বাচন হয় বিএনপি বিজয় লাভ করবে।
তাহলে জাতীয় পার্টি তো কিছুই না, জাতীয় পার্টি তো আওয়ামী লীগের রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আওয়ামী লীগের লোকসানটা কি সেটা বলছি। জি, আওয়ামী লীগের লোকসান হলো রাজনৈতিক দল বিএনপি ক্ষমতা আসলে সে 5 বছরের ম্যান্ডেট পাবে, কথাটা বুঝছেন। আর আজকে যে মাঠে আমরা দেখতেছি কেউ কেউ বলে বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন তো আতাত করে চলে, এটার কারণ হচ্ছেই তারাও কোনো কোনো সময় সন্দিহান, নির্বাচন যদি ইনকেস না হয়ে যায় তাহলে লড়াইটা আমাদের থাকবে কেন। এই যে লড়াইটা যদি দুই পক্ষের মধ্যে বেঁধে যায় তাহলে তাদের একটা ঝুঁকি আছে। কিন্তু নির্বাচনটা যদি হয়ে যায় আর বিএনপি ক্ষমতায় যায় তখন কিন্তু ওই যে পিছনে 15 বছরের মাথায় আমার ঘুরবে, তখন কিন্তু পরিস্থিতি আওয়ামী লীগের জন্য ঘোলাটে হবে। আর ঘোলাটে হওয়ার কারণে আওয়ামী লীগ চাইবে যে আমি নির্বাচন যদি বাতিল হয়ে যায়, না হয়, আর ইউনূস সাহেব যদি চলে যেতে বাধ্য হয় তাহলে আমার ওই 5 বছর ফেস করতে হবে না। তৃতীয় ব্যক্তি কেউ ক্ষমতা নেবে, হোয়াট এভার দ্য ফর্ম ইজ। আর তৃতীয় ব্যক্তি যেই আসবে সে কিন্তু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যেভাবেই ধরেন সে আওয়ামী লীগের লোক। কারণ 16 বছরের চাষাবাদ করা তার যে লোকগুলো, তাদের ভিতর থেকে কেউ না কেউ টেক ওভার করবে যদি নির্বাচন না হয় আর ইউনূস সাহেব চলে যায়। 1, 2 হচ্ছে ইউনূস সাহেবকে আমি মনে করি এখন চলেও যেতে পারে। কারণ কি, উনি কিন্তু একখানা পত্র দিয়ে নির্বাচন কমিশনের দায়িত্ব দিয়ে দিচ্ছেন কি, যে তুমি নির্বাচন করো। এটা তো ইলেকশন কমিশন করবে, তার তো কোনো ফাংশন নাই। এখন তো কিন্তু আর কোনো ফাংশন নাই অন্তত নির্বাচনের ব্যাপারে। এখন আমার একটা প্রশ্ন আছে এখানে, এটা সংবিধান 2টার কথা বলছে। বলেন। ইউনূস সাহেব হলো অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং সে যা কিছু করতেছে সব অন্তর্বর্তীকালীন সংবিধান আপনাকে ধরতে হবে, কারণ সে অন্তর্বর্তীকালীন সরকার। আমার যে সংবিধানের কথাটা ওনারা বলে সেখানে একটা সরকারের কথা বলা আছে, শুধু বর্তমানে নির্বাচিত সরকার। তত্ত্বাবধায়ক সরকার এখন ওখানে নাই, ওটা যদি ফেরত আসে আসবে। কিন্তু ইউনূস সাহেব হলো অন্তর্বর্তীকালীন সরকার। সে কিন্তু তার বৈধতা অবৈধতা নিয়ে আলাপ আমি আজকে করব না, ওটা অন্য চ্যাপ্টার। কিন্তু ইউনূস সাহেব কিন্তু একটা চিঠি লিখে নির্বাচন কমিশনরে বলছে তুমি নির্বাচন করো। এখন আসেন, ওনরা যে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল 7 তারিখ, ওটা ছিল কারেক্ট ওই সংবিধান মোতাবেক। কারণ ওই সংবিধানের বিধান হইল সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে আপনি নির্বাচন করবেন। তাহলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। কিন্তু এই নির্বাচন কমিশন দায়িত্ব পেয়েছেন 21শে নভেম্বর 2024। ওনার কিন্তু নির্বাচন দেওয়ার সংবিধান মোতাবেক যে নির্বাচন দেওয়ার সেই ট্রেন ছেড়ে চলে গেছে। উনি কোথায় পাইলেন যে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন? ওনাকে এই রাইটটা কে দিল? মানে এই নির্বাচন কমিশনকে ওই সংবিধান মোতাবেক যদি নির্বাচন করে, ওই সংবিধান মোতাবেক নির্বাচন তো 7ই নভেম্বর 2024-এর মধ্যে 3 মাসের মেয়াদ শেষ হয়েছে। কথা তো সেটাই। সুতরাং এই নির্বাচন কমিশন, আপনি যে নির্বাচনটা দিচ্ছেন এদেরকে সংসদে নিবেন, ওই পর্যন্ত নিবেন কোন আইনে? কোন আইনে? আপনাকে আইনটা বলতে হবে তো। আপনি তো সেটা বলতে পারতেছেন না, কারণ আপনি কোন সরকার? আপনার নিয়োগই হইল 7ই নভেম্বর 2024-এর পর। সুতরাং এটা পরিষ্কার। আজকে আমি এখন বলে যাচ্ছি, হাসবে হেলাল ভাই, হাসবে কি বলে না বলে, 5 বছর পরে এই কৈফিয়ত দিতে হবে। ইট ইজ বাংলাদেশ। বাংলাদেশ এখন সেই জায়গায় নাই, আপনি সহজে পার পেয়ে যাবেন না। আপনি সংসদ পর্যন্ত যে যাবেন সেই বৈধতাটা আপনাকে নিতে হবে, তা নাহলে আপনি যাচ্ছেন কিভাবে? কোন নির্বাচন কমিশনের কি রাইট আছে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন দেওয়ার? তার কি রাইটটা ফেব্রুয়ারি 2026-এ সে কিভাবে নির্বাচন দেয়? আমি ওনাকে প্রশ্ন করছি না, আই এম জাস্ট থ্রোয়িং এ চ্যালেঞ্জ টু ইলেকশন কমিশন। ইউ মাস্ট আনসার টু দ্য পিপল যে তুমি কিভাবে যাচ্ছ ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন দিতে, কোন সংবিধানে? শুনবো আরো দর্শক, এ বিষয়ে আরো শুনবো, আরো ফ্যাক্ট চেক করবো। তার আগে ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক বিএনপি, রয়েছেন আবু হেনা রাজ্জাকি, তিনি সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা ছিলাম কার লাভ কার লোকসান, নির্বাচন নিয়ে কারা ষড়যন্ত্র করছে। আমরা আসলে কয়েকটি বক্তব্য দেখে নিই, তাহলে ষড়যন্ত্রের জায়গাটি আরো পরিষ্কার করা যাবে। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে, সে কারণে প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি।
বিএনপির আরেকটি ভিডিও আছে যেটি আমরা একটু পরে যদি সুযোগ পাই সেটি দেখাবো। দুটো বক্তব্য শুনলাম, এটি একটু আগের বক্তব্য এবং পিআর পদ্ধতি নিয়ে ওনার কিন্তু আন্দোলনে যাওয়ারও বক্তব্য রয়েছে এই আপনার জামায়াতের এই নেতার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার। তো আজিজুল বারী হেলাল, আপনাকে আবার আসি। আপনাদের কিন্তু আমি ওনার ভিডিওটা বলি যে আপনার মির্জা আব্বাস সাহেব বলেছেন যে একটি মাত্র লোক নির্বাচন চায় না বাংলাদেশে, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই একটি বক্তব্য। প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন, পিআর পদ্ধতি নিয়ে তারা আবার আন্দোলনে যাবেন। আর একই সঙ্গে আপনি দেখেছেন যে ইনি বলেছেন পাটোয়ারি সাহেব যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আরও একটি বক্তব্য আমি দিতে পারি, হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন যখন তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করলে। তাহলে সমস্যাটি আপনি কেন অন্য জায়গায় চেপে দিচ্ছেন? দলগুলোর ভিতরেই তো সমস্যা। প্রধান উপদেষ্টার প্রতি আস্থার জায়গাটা তো তারাই নড়বড়ে করে ফেললেন। এটাকে আপনাকে অ্যানালাইসিস করতে হলে দেখতে হবে যে তাহের ভাই এখন যে বক্তব্যটা দিচ্ছে এটা হলো লন্ডন বৈঠকের পরে, তাই না? এখন আছে পিআর নিয়ে আন্দোলনে যাবে। হ্যাঁ, এখন আছে পিআর নিয়ে তারা আন্দোলনে যাবে এবং তারা যে নির্বাচন করবে সেই বক্তব্যও কিন্তু আছে, যেহেতু তারা 300 আসনে নমিনেশন দিয়ে দিয়েছে সবার আগে। আর আব্বাস ভাই যেটা বলেছে যে একটি মাত্র লোক নির্বাচন চায় না, সেটা ডক্টর ইউনূস। আপনার মনে আছে সেই সময়ে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা, একটা আনসার্টেনিটি ব্যাপক তৈরি হয়েছিল এবং ডক্টর ইউনূস নিজেও জাপানে যায় বলেছিল যে একটি মাত্র দল নির্বাচন চায়, তাই না? বলেছিল। আর নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি এটা বলি আস্তে এক এক করে না বললে তো সব একসাথে গোধামিল হয়ে যাবে। তখন জাপানে যায় উনি বলছিল যে একটি মাত্র দল নির্বাচন চায় না। আব্বাস ভাই তখন বলল যে একটি মাত্র লোক নির্বাচন চায় না। আর বহু আগের কথা সেটা। আর যখন লন্ডন বৈঠকের পরে নির্বাচনের যে না হওয়ার যে ধোঁয়াশাটা কেটে যে আপনার একটা নির্বাচনের পরিবেশ তৈরি হলো, তখন তাহের ভাই এই বক্তব্যটা দিয়েছে যে ডক্টর ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছে, এটা সে বলছে। আর পাটোয়ারি যেটা বলছে, যখন নির্বাচনের স্কেডিউলটা ঘোষণা বা রোড ম্যাপটা ঘোষণা করলো ডক্টর ইউনূস, তখন সে এই বক্তব্যটা দিয়েছে। পাটোয়ারির এই বক্তব্যটাকে আমি আপনাকে একটু সামারি করে দিই। এখন এই নির্বাচন সুনিশ্চিত হওয়ার পরেও জামায়াতের অবস্থান পিআর নিয়ে তার আন্দোলন করবেন এবং এখানে কিন্তু আপনার গণপরিষদ নির্বাচনের একটা বিষয় রয়েছে, গণভোট নির্বাচন। জামায়াত গণভোটে স্ট্রং হয়ে গেছে, আমি বলি এনসিপি গণপরিষদ নির্বাচনে স্ট্রং হয়ে গেছে। আর বিএনপি বলছে যে নির্বাচিত সরকারি জুলাই সনদ 2 বছরের ভিতরে বাস্তবায়ন করবে। আমি একটু বলি, পাটোয়ারির বক্তব্যটা হলো এটা এক কাইন্ড অফ ডেমাগগ বলতে পারেন বা রেটরিকও বলতে পারেন। সে বলছে নির্বাচন হবে না। সে কি অথরিটি নিয়ে বলছে? সে তো অথরিটি না, সে বলছে নির্বাচন হবে না। এই সমস্ত বক্তব্যকে আপনাকে মনে করতে হবে রাজনৈতিক কৌশল হতে পারে। পলিটিক্সের আপনার নির্বাচনকে সামনে রেখে বা পলিটিক্যাল কোনো আন্দোলনকে সামনে রেখে অনেকে অনেক কৌশলী বক্তব্য দেয় মাঠ গরম করার জন্য, বুঝছেন? এইসব হলো তাই। যেমন বক্তব্য দিচ্ছে গণপরিষদ, গণভোট, কত কথা বলছে না, সব কিন্তু পলিটিক্যাল কৌশল। কারণ গণভোট যদি হয়, আপনি দেখেন গণভোট কেন বলছে, আপনি যখন বলছেন কৌশল, কৌশলের টার্গেট কি? ওই যে বললাম না যে নির্বাচনটা কি চায়ের মাধ্যমে চাইটা কি, এখন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটা আছে সেই অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু প্রত্যক্ষ এবং প্রচ্ছন্নভাবে পরোক্ষভাবে আমার প্রশ্ন হচ্ছে তারা কি চায়, এটা বলে কৌশলটা কেন? ওইটাই তো আমি বলছি যে এই সরকারটা যে আছে, এই সরকারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জামাত এবং এনসিপির একটা ব্যাপক প্রাধান্য রয়েছে, একটা ব্যাপক প্রাবল্য রয়েছে। এখন যদি নির্বাচনটা হয়ে যায় তাহলে তারা তো, আপনারা সবাই বলছেন, আমি একা বলছি না, আপনারা বলছেন যে নির্বাচন হলে বিএনপি জিতবে। আমি সেইভাবে মনে করি না। আমি মনে করি নির্বাচনটা খুব চ্যালেঞ্জিং হবে। যদি মনে করেন নির্বাচন যদি বিএনপি জেতে তাহলে তাদের তো এই প্রাবল্যটা থাকবে না। তাই তারা কি চাইবে যে এইভাবে যদি সরকারটা আরো বেশি দিন স্টে করে তাহলে তারা তাদের দল বা শক্তি সঞ্চয় করতে পারে, তাই না? যেহেতু তারা ন্যাশন ওয়াইড দল হয়ে তারা কি তাই চায়? তারা কি তাই চায়? আমি তো তাই তো বলছি, আমি ব্যাখ্যা তো তাই দিচ্ছি। এবং তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছে, যেমন বলতেছে যে গণভোট, দেখেন গণভোট কি আপনার এই 84টা যে পয়েন্ট আছে, গণভোট কি আপনার এতগুলো পয়েন্টে হয়? রাজ্জাকি ভাই একজন লার্নেড লয়ার এবং প্রমিনেন্ট লয়ার, তিনি বলুক গণভোট একটা ইস্যু নিয়ে, যে কোনো একটা ইস্যু নিয়ে গণভোট হয়। ইররেশনাল কথাগুলো বলছে কেন? পলিটিক্যাল মাঠ গরম করার জন্য ইররেশনাল কথাগুলো বলছে কেন? কিন্তু আপনি স্পষ্ট করেই বলছেন তারা তাহলে এখন নির্বাচন চায় না।
এবং তাদের আমি টার্গেট আছে। চাই না সেটা বলবো, তারা এটা পলিটিক্যাল একটা কৌশল। আপনি কিন্তু কৌশলের অংশ হিসেবে বলছেন যে তারা এই সরকারের কাছে দীর্ঘকালীন নাই চায়। চাই, তাহলে জামাত ইসলাম 300 আসনে না না, আপনি তো বললেনই যে তারা দুই দলই ক্ষমতায়, তাদের লোকজন আছে, তারা এটা বেশি দিন থাকলে তাদের জন্য। আপনি বলছেন যে কেন এই বক্তব্যগুলো দিচ্ছে, এই জন্যই বলছি যে কারণগুলো 1 2 3 4 এগুলো কারণ। একটা হলো তারা এখন তাদের প্রাবল্য রয়েছে সরকারে, সেকেন্ড হলো তারা নিজেরা গুছিয়ে উঠতে চায়, আচ্ছা বুঝছেন। তৃতীয় হলো যে এই সমস্ত ইরেশনাল বক্তব্য, গণভোট, গণপরিষদের এখন সে বাস্তবতা নেই। যদি বিপ্লব হতো, নতুন দেশ হতো, খুব স্পষ্ট আপনার বক্তব্য, আপনার বক্তব্য খুবই স্পষ্ট। ক্ষমতাকে জাহির রাখতো। তো নির্বাচন যে তার চায় না এই কথাটা আমি মানি না, কারণ কি তারা সবাই অভ্যুত্থানের শক্তি, তারা জানে যে নির্বাচন না হলে ওনার কথায় কিন্তু এখন আবার একটা দ্বৈততাও তৈরি হচ্ছে। একবার বলছেন যে তারা দীর্ঘকাল এইটা থাকলে তাদের সুবিধা সময়, আবার বলছে চায় না, যাক তার অবস্থান তার। আপনি কি মনে করেন আজিজুল বারী হেলালের যে বক্তব্য, উনি বলছেন যে জামায়াত এবং এনসিপির লোকজন ক্ষমতায় ব্যাপকভাবে আছে, প্রশাসনে ব্যাপকভাবে আছে, এটা থাকলে তাদের লাভ, তারা গুছিয়ে উঠতে পারেনি, যার কারণে তারা এটা বলছে, হয়তো বা সময় চায়। আপনার ব্যাখ্যা কি এখানে? ধন্যবাদ হেলাল ভাইকে আবারও। আমি কয়েকটা ক্যাটাগরিক্যালি কতগুলো বক্তব্য। একটা বিষয় আপনি আনছেন যে পাটোয়ারি, জি, তিনি পরিষ্কার বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কিংবা হইতে দিবে না, এই ধরনের একটা কথা আছে। এটার মানে পরিষ্কার একটা বার্তা, সেটা হলো যে তারা মনে করে যে বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন সেটা এখনো চলমান। চলমান বলি এটা বলছে। দুই, কেন চলমান তারা রাখতে চায় সেটাও বলি। আপনি কল্পনা করেন, হাইপোথিসিস কল্পনা করেন, একেবারে কল্পনা। ধরেন কালকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতায়, এটা কথার কথা, হাইপোথিসিস। আপনি বলেন তো সবচেয়ে বিপদগ্রস্ত হবে কারা? যারা বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে তারা। কারা তারা? এই ইয়েরা সবাই কিন্তু বিপ্লবের নেতৃত্ব দিছে, কিন্তু সবচেয়ে বেশি বাটে পড়বে পাটোয়ারি গংরা, যারা এনসিপি করে। কথাটা বোঝার চেষ্টা করেন। যেহেতু তারা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, তাই তারা চাইবে না যে যেন তেন একটা নির্বাচন হোক, 1 নম্বর। 2 নম্বর, ভাই আরেকটা কথা বলছে, আমি বলছি বিএনপি জিতবে, উনি বলছেন যে না এত চ্যালেঞ্জিং হবে। ইয়েস, চ্যালেঞ্জিং হবে যদি পিয়ার সিস্টেম হয়, তাহলে চ্যালেঞ্জিং হবে। কারণ পিয়ার সিস্টেমে কি হয় যে আপনি জানেন, এত ব্যাখ্যার দরকার নাই, একটা শক্ত বিরোধী দল হবে এবং সরকার নড়ে বড়ে হয়, কাজে ওইটা তখন চ্যালেঞ্জিং হবে। এইবার আসেন, আরেকটা কথা বলা হয়েছে যে জামাত ইউনুস সাহেব নিরপেক্ষতা হারিয়েছেন, এটা জামাত বলছে। মির্জা আব্বাস সাহেব বলছেন নির্বাচন চায় না একটা মাত্র লোক, সে হলো ইউনুস। তাহলে যে লোকটা নিরপেক্ষতা হারিয়েছে সে হলো ইউনুস, যিনি নির্বাচন চান না তিনি হলেন ইউনুস। কিন্তু ইনফ্যাক্ট ইউনুস সাহেব কিন্তু তার দায়িত্ব শিফট করে দিছে একটা নির্বাচন কমিশনের কাছে, এবং অনেক জায়গায় তার টকশোতে বলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যদিও প্রশাসন সেই পুরনো, সেই 16 বছরের পুরনো প্রশাসন, 5 তলাটা 7 তলায়, 7 তলাটা 9 তলায়, প্রশাসন সেই পুরনো। 1 2, যদি সেই পুরনো প্রশাসন নিরপেক্ষ নির্বাচন দিতেই পারে, তাহলে বিগত নির্বাচনগুলোয় গেলেন না কেন? বলবেন যে সেই নির্বাচনগুলো দলীয় হয়েছে, এখনো তো ইউনুস সাহেব দলীয়। তা আমার কাছে এখন প্রথম মনে হয়, যেহেতু নির্বাচনের দায়িত্ব শিফট করে দিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনকে, তাহলে জামাতের তাহের সাহেব বলেন, বিএনপির তারা বলেন, এদের উচিত নৈতিক দায়িত্ব আপনি ইউনুস সাহেব চলে যান। এবং আমি মনে করি ইউনুস সাহেবের চলে যাওয়াই এখন উচিত ওই হিসাবে, কারণ নির্বাচন তো নির্বাচন কমিশন করবে। কারণ ইতিমধ্যে আমরা যে সিমটম পাইছি তাতে নির্বাচন কতটুকু হবে, কিভাবে হবে, আমি তো আস্থা আনার কোনো জায়গা পাই না। তো ইউনুস সাহেব চলে গেলে সরকার চালাবে কারা? দরকার নাই, নির্বাচন কমিশন নির্বাচন দিবে না। আমি এটা হাইপোথিসিস বলছি, আমি বলছি না যে আপনি চলে যান। এখন উনি নির্বাচনের যেহেতু তফসিল দিয়ে দিছে, রাষ্ট্রের রুটিন কাজ করুক, নির্বাচন দিয়ে ফলাফলকে আমরা দেখতে চাই। তবে আমি আপনাকে আবারও বলছি, যে যত কথাই বলুক, আপনি যদি ওইরকম গয়রহ সেই আগের মতো একটা সাবেক নির্বাচন দিয়ে চলে যান, ইউনুস সাহেব চলে যায়, নির্বাচন না দিতে পেরেও যদি চলে যায়, আমি বললাম এই হেলাল ভাইরা যত সহজ মনে করতেছে, এত সহজ না। কেন সহজ না? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে যেই লোকগুলো ওপেন হয়ে গেছে, সেই সারজিস আলম বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, এদের রোল শেষ, এদের রোল আর নাই। কেন নাই? বিপ্লবের শক্তি শুধুই তারা ছিল না। ওয়ান্স দে আর আইডেন্টিফাইড, তারা এখন আর বিপ্লবের শক্তি নাও থাকতে পারে, কিন্তু যারা পিছনে আছে তারা আজও চলমান। কেন বলছি এটা? যদি বলি, আমি জানি না সময় আছে কিনা, শেষ করে দিচ্ছি। সেটা হলো আপনার যে 57 জন বিডিআর হত্যা হয়েছে, তার ফ্যামিলি,
তার আত্মীয় স্বজন গোষ্ঠীজ্ঞাতি এবং তাদের গ্রাউন্ডে যে 250 অফিসার চাকরি হারাইছে তারা এবং অন্যান্য রিটায়ার্ড অফিসার যারা আছেন, বিডিআর যারা আটক ছিল, আপনি সবই কিন্তু ভিকটিম। যার সন্তান গেছে সে বুঝে। আপনি জানেন না যে একটা লোকের লাইফ যখন শেষ হয়ে যায়, একটা লোক তখন 5000 লোকের মতো শক্তিশালী হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে। আর যারা এখন আছে নানান কৌশলে, তাদের মোরাল কারেজ প্রতিদিন শেষ করতে হবে। খালি একটা প্রশ্ন, দুজনকে 1 মিনিট করে। এই যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেরোচ্ছে, 2-4 জন গ্রেপ্তার হচ্ছে, সরকারের কি সক্ষমতা নাই এদেরকে আটকানোর? 1 মিনিটে উত্তর চাই আজিজুল বারী হেলাল। এটাই তো বড় সংকট তৈরি করার আশঙ্কা দেখছি আমি। একটা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করা হয়নি, তার কার্যক্রম এই মিছিল মিটিং কার্যক্রমের মধ্যে পড়ে। সুতরাং সরকারের উচিত হবে এটাকে দমন মানে নিবৃত করা। আমি একটি কথা এই সম্বন্ধে বলতে চাই, রাজ্জাক ভাই বলছেন যে যদি নির্বাচন না হয়, যদি অভ্যুত্থান বেহাত হয়ে যায়, তাহলে নাকি আপনার ওই যে পাটোয়ারিরা বিপদে পড়বে। এত ক্ষুদ্র দৃষ্টিতে কিন্তু দেখলে হবে না। যদি এই বিপ্লব বেহাত হয়ে যায়, তাহলে পুরো গোটা রাষ্ট্রটাই বিপদে পড়বে। কারণ শেখ হাসিনা শুধুমাত্র ওই পাটোয়ারি বা আরো যাদের নাম, তাদেরকে বিরক্ত করেনি, পুরো রাষ্ট্রটাকে তিনি খেয়ে ফেলেছেন। সুতরাং আপনারা এত ক্ষুদ্র দৃষ্টিতে দেখবেন না। উনি আরেকটি কথা বলেছেন যে ডক্টর ইউনূস সরকারের নাকি নির্বাচন দেওয়ার বৈধতা নেই বলছে। আমি জিজ্ঞেস বাইরে বলেছি নির্বাচন কমিশন দেখেন যে সুপ্রিম কোর্টের 106-এ একটা নতুন উপদেষ্টা পরিষদ তৈরি করে রাষ্ট্র চালানোর জন্য অনুমতি দিয়েছে এবং সেটাকে আবার জুলাই ডিক্লারেশনে বলা হয়েছে যে পরবর্তী সংসদ এই পর্যন্ত যে সরকারটা ছিল সেটাকে র্যাটিফাই করবে। এইটা হলো আমার বক্তব্য। সুতরাং আগামী নির্বাচনটা ইনশাআল্লাহ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ যেভাবে ঝটিকা মিছিল 3 দিনে 3টা, আজকে সংসদ ভবন এলাকায়, আবার কালকে করবে, সরকার তো বিবৃতি দেয়, খুব নিন্দা জানায়, প্রতিবাদ করে, কার্যকর ব্যবস্থা কেন নেয় না? সরকারের সবাইকে এটা চায়। আপনি কিন্তু এর আগে বলছেন সরকারের ভেতরে সরকার আছে, সেটা তো বিষয়টা কি? এদেরকে কি সামনে আনা হচ্ছে? আপনাকে বলতেছি তো, 2টা বার্তা তো দিয়েই দিলাম। নুরুকে যেভাবে পিটিয়েছে যারা, নুরু কিন্তু উনি যেমন বিপ্লবের পক্ষের শক্তি, নুরুরাও কিন্তু বিপ্লবের পক্ষের শক্তি। সেই বিপ্লবের পক্ষের শক্তির উপরে যখন আঘাত, সেই আঘাতের পর একটা মেসেজ সবার কাছে চলে গেছে। আজকে যেহেতু নির্বাচন অনিশ্চিত যদি থাকে, সংশয় ওনাদেরও আছে, নির্বাচন যত অনিশ্চিত হবে তত আওয়ামী লীগ প্রিভিলেজ পাবে। এই কারণে কনফ্রন্টেশনে কেউ যাবে না আওয়ামী লীগ জাতীয় পার্টির বিরুদ্ধে এইভাবে, কেননা নুরুকে পিটিয়ে বার্তা দিয়ে প্রিভিলেজটা কারা দিচ্ছে আওয়ামী লীগকে? এই তো কথা। ওই যে বিপ্লব বিরোধী শক্তি যারা, অভ্যুত্থান বিরোধী শক্তি যারা, তারা যারাই হোক, আমি ওভাবে বলতে পারি। সেই শক্তিটি কোথায় আছে এখন? দেশের ভিতরেই আছে। নুরুকে যারা পিটিয়েছে দেশের ভিতরে কোথায়, একটু স্পেসিফিক করেন না। স্পেসিফিক কোথায়? ওই যে বিপ্লব বিরোধী যারা, অর্থাৎ বিপ্লব বিরোধী যারা কিংবা অভ্যুত্থান বিরোধী যারা। আমরা তো স্পষ্ট দেখছি নূরকে কারা হামলা করেছে। যদি দেখেন তাহলে তারা, কারণ এই প্রশাসন আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। কালকে যদি নির্বাচন হওয়ার পর ওনারা ক্ষমতায় যায়, এখন যে মধুর সম্পর্কটা আছে সেই প্রশাসনই তখন বিগড়ে যাবে তাদের বিরুদ্ধে। কারণ পুনর্বাসন আওয়ামী লীগের করার আপ্রাণ চেষ্টা চলছে। আমি কিন্তু রাজনৈতিক, আমি আমার মতামতটা দিচ্ছি, আমার কিন্তু ব্যক্তিগতভাবে কিচ্ছু আসে যায় না, যেহেতু আমি পলিটিক্স করি না।